শাওনের সঙ্গে কথা শেষ হতে না হতেই ফোন এলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে সংক্ষেপে বলা হয় এডি। শুটিংয়ের আগের দিন এডির ফোন আসার অর্থ একটাই, কল টাইম জানানো। শুটিং সেটের সকলকে আলাদা আলাদা কল টাইম দেওয়া হয়। নিজ নিজ কল টাইম অনুযায়ী সকলে সেটে উপস্থিত হতে হয়। আগামীকাল আরশাদের কল টাইম সকাল 8:30টায়। এটা একটা স্বস্তির ব্যাপার। ঘুমিয়ে টুমিয়ে যেতে পারবে আরশাদ। কখনো কখনো ভোর 6টায়ও কল টাইম দেওয়া হয়। ওরা আরও কিছু কাজ সারতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ মতিউর এসে বলল, আফা স্যার উঠছেন? ওরা ল্যাপটপের দিক থেকে চোখ না সরিয়েই বলল, কি করেছেন উনি? বারান্দায় বইসা কফি খাইতেছেন, আপনারে ডাকে। আরশাদ ডাকছে শুনেও তৎক্ষণাৎ ছুটে গেল না ওরা। এবারের স্টাডি রুমে একটা প্রিন্টার আছে, সেখান থেকে কতগুলো কাগজ প্রিন্ট করে পা বাড়ালো আরশাদের ঘরের দিকে। ঘরটা এখন চকচক করছে, একটু আগেও কেমন এলোমেলো ছিল সবকিছু। মতিউর নিমিষেই গুছিয়ে ফেলেছে ঘরটাকে। কাগজগুলো আরশাদের টেবিলে রেখে ওরা গেল বারান্দার দিকে। আরশাদের ঘরের সঙ্গে লাগোয়া বিশাল বারান্দাটাই বাড়ির সব থেকে আকর্ষণীয় জায়গা। ঢুকতেই সবার আগে চোখে পড়বে একটা ফুলের বাগান। নাম না জানা বিদেশি কিছু ফুল চাষ করা হয় এখানে। বাগান থেকে একটু এগিয়ে যেতে ছোটখাটো সুইমিং পুল। এই বারান্দায় আগে সুইমিং পুল ছিল না। কথার জোড়াজোড়িতে সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে। মেয়েটা কোনো এক কার্টুনে যেন দেখেছে ঘরের পাশে সুইমিং পুল। জেদ ধরে বসে রইল তারও এমন সুইমিং পুল চায়। সুইমিং পুলের পাশেই বসার ব্যবস্থা, একটা গোল টেবিল আর 3টা চেয়ার। আরশাদ তার একটায় বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুইমিং পুলের জলধারার দিকে। অরার উপস্থিতিতে তার দৃষ্টিতে কোনো প্রকার ছেদ পড়ল না। অরা টেবিলের কাছে গিয়ে বলল, স্যার আমায় ডেকেছেন? আরশাদ আর চোখে একবার অরার দিকে তাকিয়ে আবারও দৃষ্টি ফিরিয়ে নিল সুইমিং পুলের দিকে। গম্ভীর গলায় বলল, বসো ওরা। অরা আরশাদের বিপরীত দিকে থাকা চেয়ারটাতে বসতে বসতে বলল, এখন কেমন ফিল করছেন স্যার? ভালো। অরা ব্যস্ত গলায় বলল, আগামীকাল আমাদের কল টাইম 8:30টায়। আমি কালকে শিডিউলটা আপনার টেবিলে রেখে এসেছি। আর কস্টিউমগুলো? আরশাদ হুট করে অরাকে থামিয়ে দিয়ে ভ্রু কুঁচকে বলল, তোমাকে আজ আসতে কে বলেছে? আমি তো ছুটি দিয়েছিলাম তোমাকে। অরা হেসে বলল, কেউ বলেনি তো স্যার। মতিউর ভাইয়ের পক্ষে আপনাকে দিয়ে দরজা খোলানো সম্ভব নয় বলে এসেছি। কিছুটা সময় চুপ করে থেকে আরশাদ স্বাভাবিক গলায় বলল, তুমি যখন প্রথম এই চাকরিতে জয়েন করেছিলে তখন তোমার বয়স কত ছিল? অরা কিছুটা চিন্তা করে বলল, ঠিক মনে নেই, 19 কিংবা 20। সবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলে তাই না? জি স্যার, রেজাল্টের অপেক্ষা করছিলাম। কখনো মনে হয়নি যেখানে আমার ম্যানেজার হিসেবে আরও কোয়ালিফাইড কাউকে প্রয়োজন ছিল সেখানে সেখানে তোমাকে কেন চাকরিটা দিলাম? বহুবারই প্রশ্নটা ঘুরপাক খেয়েছে অরার মাথায়। উত্তর জানতে চেয়েছিল কিন্তু জিজ্ঞাসা করার সাহস হয়নি। অরা অবাক গলায় বলল, কেন স্যার? আরশাদ মুগ্ধ গলায় বলল, তোমার গল্পটা শুনে কেরিয়ারের শুরুতে আমিও তোমার মতো বেকার ছিলাম। যা চাইতাম তা পাওয়ার জন্য অনেক বেশি ইগার ছিলাম। তাছাড়া পড়াশোনার প্রতি তোমার ডেডিকেশনেও মুগ্ধ হয়েছিলাম। আমার ম্যানেজার হিসেবে এমন ডেডিকেটেড কারোই প্রয়োজন ছিল। আর কিছুই বলল না। প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠেছে তার ঠোঁটে। কৃতজ্ঞতায় চোখে জল চলে আসছে। মেঝের দিকে তাকিয়ে অরা প্রাণপণ চেষ্টা করছে সেই জল আটকে রাখার। আরশাদ শান্ত ভঙ্গিতে বলল, তোমাকে মাঝে মধ্যে বকাঝকা করি, কারণ বকাঝকা খাওয়ার মতো কাজ তুমি করো। তারপরও কাজের প্রতি তোমার সিরিয়াসনেস দেখে আমি খুশি। অরা কৃতজ্ঞ ভঙ্গিতে বলল, থ্যাংক ইউ স্যার। আজ সকাল সকাল আরশাদ বলল, ওরা তোমাকে আজ থাকতে হবে না, তুমি গিয়ে কথাকে নিয়ে এসো। সেই থেকে বিরস হয়ে আসে অরার মুখভঙ্গি। বিরস মুখে ড্রাইভ করে যাচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুরের কিছুটা আগে আরশাদের একটা বাংলো বাড়ি রয়েছে। ডিভোর্সের পর থেকে কথাকে নিয়ে নওশীন সেখানেই থাকে। ঢাকা শহরের কোলাহল থেকে মুক্তি পেতেই নাকি এই নির্জনতাকে আবাস হিসেবে বেছে নেওয়া তার। তবে আরশাদ মনে করে ভিন্ন কিছু। আরশাদের ধারণা মেয়েকে তার থেকে দূরে রাখতেই গাজীপুরে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে নওশীন। কারণ যেটাই হোক ও বাড়িতে যেতে একেবারেই ভালো লাগে না অরার। নওশীন অযথা দীর্ঘ সময় বসিয়ে রাখবে, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে যাবে। সবগুলো প্রশ্নই আরশাদকে ঘিরে। ডিভোর্সের পর থেকে আজ পর্যন্ত আরশাদের মুখে নওশীন নামটা উচ্চারিত হতে শোনা যায়নি। নওশীন সেদিক থেকে একেবারেই বিপরীত। তার সকল কৌতূহলের কেন্দ্রবিন্দু যেন আরশাদ। সমস্যাটা হলো আরশাদের করা নির্দেশ কিছুতেই নওশীনের সঙ্গে অযথা আলাপ করা যাবে না। তার বিষয় তো একেবারেই নয়। আর চাইলেই নওশীনকে এড়িয়ে যেতে পারে না ওরা। মুখের উপর বলে দিতে পারে না স্যারকে নিয়ে কোনো প্রশ্ন করবেন না। তিনি উত্তর দিতে নিষেধ করেছেন, কারণ অরার এই চাকরি পাওয়ার পেছনে নওশীনের বড় একটা ভূমিকা রয়েছে।
4 বছর আগে আশরাদ যখন নিজের জন্য দক্ষ ম্যানেজার খুঁজতে ব্যস্ত ছিল, এই নওশিনী তাকে অর্ডার খোঁজ দেয়। গাজীপুরের এই বাংলোটা ইটের তৈরি, সামনে বিশাল এক বাগান, বাগানের কেন্দ্রবিন্দু সুইমিং পুল। অনেক শখ করে বাড়িটা তৈরি করেছিল আরশাদ। আগে প্রায় বন্ধুদের নিয়ে চলে আসতো এখানে, গভীর রাত পর্যন্ত আড্ডায় ডুবে থাকতো সকলে। অথচ সেই আরশাদ আজ এই বাড়িতে পা রাখার কথাও কল্পনা করতে পারে না। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল নওশিন। এই মানুষটাকে ওরা যতবারই দেখে ততবারই মুগ্ধ হয়। কবিরা তাদের লেখায় কোনো অপরূপ সুন্দর মূর্তির বর্ণনা যেভাবে করে, নওশিন অবিকল তেমন। বড় বড় চোখ, বাঁশের কঞ্চির মতো নাক, ঝকঝকে সাদা দাঁত, সমগ্র চেহারায় বিচিত্র এক শান্ত সুশ্রী ভাব। একবার তার মুখটার দিকে তাকালে হাজার পরিশ্রান্ত কেউই অবসাদ মুক্ত হয়ে উঠতে পারে। একমাত্র এই নারীর অভাবে বোধহয় এখনো বিশ্বসুন্দরীর মুকুট অর্জন থেকে বাংলাদেশ পিছিয়ে আছে। অবশ্য এটাই তো স্বাভাবিক। সুপারস্টার আরশাদ হক যার প্রেমে পড়েছিল, তাকে তো এতটা সুন্দরী হতেই হবে। নওশিন প্রশস্ত এক হাসি ছুড়ে দিয়ে বলল, তোমার অপেক্ষাই করছিলাম। আর কথা যখন থেকে শুনেছে তুমি আসবে, তখন থেকেই পাগল হয়ে আছে। ওরা ঘরের ভিতর ঢুকতে ঢুকতে হাসি মুখে বলল, কোথায় উনি? তুমি বেশ দেরি করে ফেলেছো। উনি তোমার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ওরা ব্যস্ত হয়ে বলল। আম সো সরি, বেশি দেরি করে ফেলেছি না? নওশিনের আবারও তার বিখ্যাত হাসি হেসে বলল, একদমই না, ঠিক সময়ে এসেছো। কফি খাবে তো? আজ থাক ম্যাম, অন্য আরেকদিন খাবো, এমনিতেই অনেক দেরি। ওরাকে থামিয়ে দিয়ে নওশিন মিষ্টি গলায় বলল, আজ কোনো কথা শুনছি না। এর আগের দিনও এমন করেছিলে। তুমি কফি খাও, এই ফাঁকে কথা আরেকটু ঘুমিয়ে নিক। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল ওরা। কি মিষ্টি করে কথা বলে নওশিন। আরশাদ কি করে এমন মিষ্টিভাষী একটা মেয়েকে সহ্য করতে পারে না কে জানে। এ বাড়ির বসার ঘরটা বেশ ছিমছাম গোছানো, জায়গায় জায়গায় অনেকগুলো পুরনো দিনের অ্যান্টিক শোপিস। নওশিনের অন্যতম শখ অ্যান্টিক শোপিস সংগ্রহ করা। আরশাদ এখন ঢাকায় যে বাড়িতে থেকে, ওই বাড়িটাও আগে ভর্তি হয়েছিল এ ধরনের শোপিসে। ডিভোর্সের পর সে নিজেকে ওগুলোকে ভেঙে গুঁড়ো করেছে। মনের অজান্তেই অরার চোখে পড়ল দেয়ালে পাশাপাশি ঝুলতে থাকা দুটি বিশাল সাইজের ছবির দিকে। প্রথম ছবিতে নওশিন এবং ছোট্ট কথা। নওশিন যখন প্রথমবারের মতো মেয়েকে কোলে নিয়েছিল তখনকার ছবি। দ্বিতীয় ছবিতে পুরস্কার হাতে হাস্যোজ্জ্বল নওশিন। সে একজন অভিনেত্রী, আগে ছিল তবে এখন আর নেই বললেই চলে। নওশিনের ক্যারিয়ার শুরু হয় ফ্লপ সিনেমা দিয়ে। পরপর 3টি সিনেমা ফ্লপের পর তার ক্যারিয়ার যখন হুমকির সম্মুখীন, ঠিক তখনই স্বপ্নের মতো তার কাছে আসে আয়না সিনেমাটির প্রস্তাব, তা আবার আরশাদের মতো সেলিব্রিটির বিপরীতে। আরশাদের নাম শুনে এক মুহূর্ত দেরি করেনি নওশিন, সঙ্গে সঙ্গে লুফে নেয় সিনেমাটির প্রস্তাব। ফলস্বরূপ নওশিন পেয়ে যায় তার ক্যারিয়ারের প্রথম সফল সিনেমা, ভক্তদের অঢেল ভালোবাসার বেশ খানিক পুরস্কার। আয়না সিনেমার শুটিং সেটে আরশাদ বিন্দুমাত্র পাত্তা দেয়নি তাকে। শটের সময় ভেতরকার সকল অনুভূতি দিয়ে তার সঙ্গে অভিনয় করলে ডিরেক্টর কাট বলার সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়েছে অন্যদিকে। সেলিব্রিটিরা এমনই, নবাগত কিংবা স্বল্প পরিচিত কোনো নায়িকাকে পাত্তা দেবে না, এটাই স্বাভাবিক। পাত্তা না পেলেও শুটিং এর প্রথম দিনেই আরশাদের মোহে আষ্টেপৃষ্ঠে ধরে নওশিনকে। প্রতিটা মুহূর্তে আর মন উসখুস করত কোনো না কোনোভাবে আরশাদকে মুগ্ধ করতে। শুটিং এর 34 দিনের মধ্যে এক মুহূর্তের জন্য তাকে মুগ্ধ করতে সফল হয়নি নওশিন, তবে মুগ্ধ করার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয় তাকে। শুটিং শেষ হবার 2 মাসের মাথায় রিলিজ পায় সিনেমা। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিল পরিচালক, কলাকুশলী সহ সিনেমার সকল অভিনয় শিল্পীরা। সিনেমা শেষ হলে আরশাদ নিজে এসে তার কাছে বলেছিল, ইউ ডিড এ প্রিটি গুড জব। সেই সিনেমায় অভিনয়ের জন্য আরও বহু মানুষের কাছে বহু প্রশংসা পেয়েছিল নওশিন। তার অভিনয়ের প্রশংসা করে পত্রিকার কলামে লেখা হয়েছে লাইনের পর লাইন। তবে আরশাদের ওই এক লাইন প্রশংসার কাছে সেসব যেন কিছুই নয়। কোনো এক জুটির সিনেমা হিট হবে, কিন্তু তাদের নিয়ে দ্বিতীয় সিনেমা তৈরি হবে না, এটা তো হতে পারে না। আয়না সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানই আরশাদ নওশিনকে নিয়ে দ্বিতীয় সিনেমার ঘোষণা করল। সিনেমার নাম প্রহর। তাদের প্রেমটা মূলত শুরু হয় সেই সিনেমার সেটেই। আজকের নারী বিদ্বেষী আরশাদের সঙ্গে তখনকার আরশাদের কোনো মিল নেই। সেই আরশাদ তখন মনে করত প্রকৃতি নারী পুরুষকে পৃথিবীতে পাঠিয়েছে সমান করে। পৃথিবীর উন্নয়নে দুজনারই সমান অবদান। নারী পুরুষের পার্থক্য তো কেবল মানুষের তৈরি। সেই মানুষটা আজ হঠাৎ এতটা বদলে গেল কি করে কে জানে। একসঙ্গে প্রথম সিনেমা শুটিংয়ের সময় আরশাদ নওশিনকে কোনো প্রকার পাত্তা না দিলেও দ্বিতীয় সিনেমার সেটে সব কেমন পাল্টে গেল। নওশিনের পাত্তা পাওয়ার জন্য মুখিয়ে থাকতো আরশাদ। সারাদিন একসঙ্গে
শুটিং সেটে কাটালেও বাড়ি ফিরে নওশিনের ফোন পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনত। যে দিনগুলোতে শুটিং থাকতো না সেই দিনগুলোতে দুজনে ঘুরে বেড়াতো দূর দূরান্তে। ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো হয়ে উঠত তাদের উদযাপনের কারণ। প্রথম দেখায় নওশিন আরশাদের প্রেমে পড়েছিল ঠিকই, তবে আরশাদ কখনো তার প্রেমে পড়েনি, ভালোবেসেছিল তাকে। প্রেম ব্যাপারটা ক্ষণস্থায়ী। মোহাগ্রস্ত হলে মানুষ প্রেমে পড়ে, মোহ কেটে গেলে প্রেমও অদৃশ্য হয়ে যায়। কিন্তু ভালোবাসা ব্যাপারটা জোরালো। একবার কাউকে ভালোবাসলে সহজে সেই অনুভূতি থেকে নিস্তার মেলে না। প্রহর সিনেমাটা রিলিজের আগের দিন রাতে হুট করে নওশিনের কাছে ফোন আসে আরশাদের। নওশিন ফোনটা রিসিভ করতে আরশাদ হড়বড় করে বলে, এই তুমি আমাকে বিয়ে করবে? এমনিতেই বেচারি সারাদিন সিনেমার প্রচার করে ক্লান্ত, তার উপর এমন কথা শুনে দিকবিদিক শূন্য হয়ে পড়ে নওশিন। কাপা কাপা গলায় বলে, মানে? মানে বলতে পারবো না। বিয়ে করতে চাইলে হ্যাঁ বলো, আর না করতে চাইলে না বলো। করবে? আরশাদের জোরাজোরিতে বাধ্য হয়ে ঝোঁকের মাথায় নওশিন বলে দেয়, হ্যাঁ করব। তাহলে বাইরে এসো, আমি তোমার বাসার নিচে ওয়েট করছি। আরশাদের সবকিছুতে অতিরিক্ত পাগলামি। তার পাগলামির মাঝেই সেদিন রাতে বিয়ে হয়ে যায় তাদের। পরদিন সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার থেকেও বেশি আলোচনা হয় পর্দার জুটি সত্যিকারের জুটি হয়ে ওঠার গল্প নিয়ে। বিয়ের পর খুব একটা সিনেমা করা হয়নি নওশিনের। আরশাদের বিপরীতে একটা সিনেমা করেছিল, আরেকটা করেছিল নারী কেন্দ্রিক। কাজকে খুব একটা প্রাধান্য না দিয়ে সংসারী হয়ে উঠতে ব্যস্ত হয়ে পড়েছিল সে। এরপর কথা এলো, জীবনটা হয়ে উঠল আরো রঙিন, আরো আনন্দময়। আরশাদ হাজারো ব্যস্ততার মাঝে থাকলেও পরিবারই ছিল তার সর্বপ্রথম প্রাধান্য। বিয়ের 4টি বছর দুজনার জন্যই ছিল জাদুর মতো। জাদুকর যখন জাদু দেখায় চোখের সামনে অবিশ্বাস্য সুন্দর সব কাণ্ড ঘটে। মন কিছুতেই বিশ্বাস করতে চায় না সেগুলো সত্যিই ঘটছে। তাদের জীবনটা ছিল ঠিক তেমনই, কোনো কিছুরই কমতি ছিল না আরশাদের। দিন শেষে মনের মাঝে বিচিত্র এক পরিতৃপ্তি অনুভূত হতো। মনে হতো এই পৃথিবীতে তার থেকে সুখী কেউ নেই, বেঁচে থাকাটাই যেন সার্থক। তবে সেই সুখের জীবনে যে ঝড়ের পূর্বের শান্ত আবহাওয়া ছিল কে জানত। একদিন আচমকাই সুন্দর জীবনে আসে প্রকাণ্ড কুৎসিত এক ঝড়, লন্ডভন্ড করে দেয় সাজানো গোছানো জীবনটাকে। পৃথিবীতে কাটানো এক একটা দিন যেখানে সার্থক মনে হতো, সেখানে আজ কেবল বেঁচে থাকার কারণ খুঁজে বেড়ায় আরশাদ। আরশাদ এবং নওশিনের ডিভোর্স আজও রহস্যে ঘেরা। এই দুজন ছাড়া কেউই জানে না ডিভোর্সের বিচ্ছেদের কারণ। গণমাধ্যম থেকে বহুবার তাদের কাছে কারণটি জানতে চাওয়া হয়েছে। আরশাদ প্রতিবার সে প্রশ্ন এড়িয়ে গেলেও নওশিন বলেছে, দুজনের সম্মতিতেই আমরা আলাদা হয়ে গেছি। দুজনের সম্মতিতে এক হওয়া যায়, তবে আলাদা হওয়া যায় কিনা কে জানে। নওশিনের এই উত্তর ভক্তমহলের বেশিরভাগেরই বিশ্বাস হয়নি। দুটো কফির মগ হাতে ফিরে এলো নওশিন। একটা কাপ অরার সামনে টেবিলের উপর নামিয়ে রাখতে রাখতে বলল, দেখো তো চিনি ঠিক আছে কিনা। অরা কাপে ছোট্ট চুমুক দিয়ে মুচকি হেসে বলল। পারফেক্ট। নওশিনের অরার বিপরীতে সোফাটায় বসতে বসতে স্বাভাবিক গলায় বলল। তোমাদের শুটিং কেমন চলছে? মনে মনে দীর্ঘশ্বাস ফেলল অরা। এই ভয়টাই করছিল এতক্ষণ ধরে শুরু হতে যাচ্ছে নওশিনের প্রশ্ন পর্ব। অরা বলল, ভালো চলছে ম্যাম। নওশিন মজার ছলে বলল, আকরাম ভাই অনেক গুণী ডিরেক্টর। আমার একেবারে প্রথম সিনেমাটা ডিরেক্টর তিনিই ছিলেন। 25 লাখ টাকা খরচ করে বানানো হয়েছিল সিনেমাটা, আর আয় করে সব মিলিয়ে 4 লাখ। বেচারা লসকে আর দ্বিতীয়বার আমাকে সিনেমাতে নিতে সাহস পাননি। আপনার আর অভিনয় করতে ইচ্ছে হয় না ম্যাম? হয়তো মাঝে মাঝে ভীষণ ইচ্ছা হয়, আবার মাঝে মাঝে মনে হয় আমি যেন এই জীবনে কোনোদিন আর শুটিংয়ের সেটের মুখোমুখিই না হয়। কথার মাঝে কেমন অন্যমনস্ক হয়ে উঠল নওশিন, তবে মুহূর্তেই সম্বিত ফিরে পেয়ে কৌতূহলী গলায় বলল, ভালো কথা, হঠাৎ করে সিনেমার নায়িকা বদলে গেল কেন? আগে তো শুনেছিলাম মেরিন কাজ করছে। অরা স্বভাবসুলভ হেসে বলল, সেটা তো বলতে পারবো না ম্যাম, সম্ভবত প্রডিউসারের সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল। কোনো মানে হয়? একটা মেয়েকে সিনেমার আশা দেখিয়ে শেষ মুহূর্তে বাদ দিয়ে দেবে? এটা তো একজন অ্যাক্টরের ওপর অন্যায়। সাথে এটা মেনে নিল কি করে? বড়লোকদের ঢঙের মাথামুন্ডু বুঝতে পারে না ওরা। অমন কুৎসিক ডিভোর্সের পরেও আরশাদকে সাদ ডাকতে হবে কেন কে জানে। ভাগ্যিস আরশাদ বিষয়টা জানে না, জানলে নির্ঘাত তুলকালাম কাণ্ড ঘটাতো। নওশিন অন্যরকম গলায় বলল, সাদ ভালো আছে? জি ম্যাম, স্যার ভালো আছেন। কথার অ্যাডমিশনের ব্যাপারটা জানিয়েছিলে ওকে? কথা গাজীপুরের একটা কিন্ডারগার্টেনেই আপাতত শিক্ষা জীবন শুরু করেছে, তবে নওশিনের ইচ্ছা আগামী বছর তাকে
ঢাকার নামি দামি একটা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে। সেই স্কুলের কড়া নিয়ম, ভর্তির আগে অবশ্যই বাবা মায়ের ইন্টারভিউ নেওয়া হবে। বাবা মা পাশ করলে দ্বিতীয় ধাপে সন্তানের ইন্টারভিউ। ডিভোর্স হয়ে গেলেও এই সত্যি অস্বীকার করার কোনো উপায় নেই আরশাদ এবং নওশীন কথার বাবা মা। নিজেদের মধ্যে সম্পর্ক যেমনই থাক, ছোট্ট একটা ইন্টারভিউ দিলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে না? তবে আরশাদের এতে ঘোর আপত্তি পরিষ্কার গলায় অরাকে জানিয়ে দিয়েছে। স্কুলে পড়বে বাচ্চা, ইন্টারভিউ বাবা মা নেওয়া হবে কেন? যে স্কুলের নিয়মকানুন ঠিক নেই সেই স্কুলে আমার মেয়ে পড়ার দরকার নেই। এমন করা কথা নওশীনকে জানিয়ে কাজ নেই, বেচারি শুধু শুধু কষ্ট পাবে। ওরা কিছু একটা ভেবে জড়সড় কণ্ঠে বলল, বলেছিলাম ম্যাম, কিন্তু স্যার ইন্টারভিউয়ের জন্য সময় করে উঠতে পারবেন না। নওশীন মেকি হাসি দিয়ে বলল, কিন্তু আমি তো বলিনি কোনোদিন ইন্টারভিউ দিতে হবে। ওরা চুপ করে রইল। নওশীন দীর্ঘশ্বাস ফেলে অন্যমনস্ক হয়ে বলল, ও আমাকে সহ্য করতে পারে না, তাই না? না ম্যাম, আসলে অথচ হওয়া উচিত ছিল উল্টোটা। আমি চাইলেই পারতাম আমার জীবন থেকে ওকে একেবারেই সরিয়ে দিতে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। শুধুমাত্র কথার জন্য আমার জীবনটা ওর জীবনের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। অতীতে যা হয়েছে হয়েছে। আমি চেয়েছিলাম সব ভুলে একটা স্বাভাবিক সম্পর্ক রাখতে। অন্য বাচ্চারা বড় হয় বাবা মা দুজনের মাঝে। আমার মেয়েটা তাহলে কি দোষ করেছে? ও কেন বাবা মায়ের এমন তিক্ত সম্পর্ক দেখে বড় হবে? ওরা কিছুই বলছে না, থ মেরে বসে আছে। আজ হঠাৎ নওশীন এসব কথা বলছে কেন? সে কি কোনোভাবে চাইছে ওরার মাধ্যমে কথাগুলো আরশাদের কাছে পৌঁছে যাক? নওশীনের চোখ দুটো ছলছল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে অবাধ্য অশ্রুধারা। নওশীন আঁচলে দিয়ে সাবধানে চোখের জল আড়াল করে বলল,